আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি ইজি অ্যাকাউন্টিং বই থেকে। আমরা যে ধারাবাহিকভাবে বোর্ডগুলো সলিউশন করে দিচ্ছিলাম তোমাদের, তারই একটি ধারাবাহিক পর্বে, এবং আমরা এই পর্বে এখন সলিউশন করব, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023। এই অঙ্কটা খুবই চমৎকার এবং অন্য অঙ্ক থেকে একটু ডিফারেন্ট। সো আমি আশা করি তোমরা সবাই কনসেন্ট্রেশন দিবা, মনোযোগ সহকারে এই অঙ্কগুলো করার চেষ্টা করবা। আমি অবশ্যই তোমাদের সাথে আছি এবং প্রপার গাইডেন্স দিয়ে প্রপার একটা অঙ্ক তোমাদের সলিউশন করাবো ইনশাল্লাহ। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। শুরু করি আমরা তাহলে। প্রথম হচ্ছে আমরা দেখি এটা অঙ্কটা কি। অঙ্কটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023। প্রথমে এখানে কিছু সম্পদ এবং দায় দেনা বলা আছে। ব্যাংক উদ্ধৃত সাধারণ শেয়ারে বিনিয়োগ, যন্ত্রপাতি, প্রদেয় বিল, মূলধন। এই যে কয়েকটা সম্পদ এবং দায়, যন্ত্রপাতি, এগুলো সম্পদ এবং দায়, এগুলো হচ্ছে প্রারম্ভিক ব্যালেন্স ছিল, যেটা বছরের শুরুকে আমরা বলি, ঠিক আছে। এবং এরপরে কি বলছে, 31 ডিসেম্বর 2021 তারিখে তাদের ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো ঘটছে। তারা হচ্ছে কমিশন, বিক্রয় কমিশন প্রদান করছে 65,000 টাকা, যার মধ্যে 15,000 টাকা অগ্রিম দিয়ে রাখছে। এরপর বলছে সঞ্চয়পত্রের সুদ অর্জিত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায় নাই, এবং আসবাবপত্রের অপচয় বলা হয়েছে। বেতন প্রদান করা হয়েছে এত টাকা বকেয়া, এবং বকেয়া হয়েছে হচ্ছে তোমার বেতন প্রদান 35, বকেয়া হচ্ছে 7,000। এই হচ্ছে তোমাদের লেনদেন। সো আমরা লেনদেনে যাচ্ছি, তার আগে আমরা কোশ্চেনগুলো পড়ে নেই। কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথমে বলছে প্রারম্ভিক জাবেদা তৈরি করতে বলছে। এরপরে বলছে উপযুক্ত তথ্যের রাখে বছর শেষে প্রয়োজনীয় সমন্বয় জাবেদা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা লেনদেন তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করাবো। এবং তারপরে হচ্ছে প্রকৃত জাবেদা, সমাপনী জাবেদা যেটা আছে, প্রকৃত জাবেদায় যেটা সমাপনী জাবেদা আমরা করি, এটা হচ্ছে প্রারম্ভিক জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, এগুলো কিন্তু সব প্রকৃত জাবেদাই বেসিক্যালি। তো সমাপনী জাবেদাও করব, ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রথমে ক নম্বরে অ্যান্সারগুলো আসি। মূলধন হয় কি? মূলধন হয় সম্পত্তি এবং দায়ের যোগফলই সাধারণত মূলধন হয়। এটা রুলস আসলে। মানে এটার প্রারম্ভিক মূলধন আমরা কিভাবে বের করি? মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলে যা থাকে তাই হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন। এটা কিন্তু আমরা ভালো করে জানি। আর মালিকানা সত্ত্ব কি? মালিকানা সত্ত্ব হচ্ছে মূলধন এবং দায়, এই সব মিলিয়ে। সো আমরা ওই পর্যায়ে না যাই, আগে আমরা হচ্ছে প্রারম্ভিক জাবেদাটা করে ফেলি। প্রারম্ভিক জাবেদা তাহলে কিভাবে করবো আমরা? দেখো তো, এখানে সম্পদ কি কি ছিল? ব্যাংক হিসাব আমার সম্পদ ছিল, ব্যাংক হিসাব সম্পদ ছিল, বিনিয়োগ সম্পদ ছিল, যন্ত্রপাতি সম্পদ ছিল। এই তিনটাই হবে ডেবিট। সম্পদগুলো কি হবে? ডেবিট। সম্পদগুলো কি হবে? ডেবিট। আর এই দেখো দায় এবং মূলধন, দায় এবং মূলধন, এটা হবে ক্রেডিট। সব মিলিয়ে আমার কত হয়েছে আসলে? 2 লাখ টাকা। সব মিলিয়ে কত হয়েছে প্রারম্ভিক জাবেদায়? 2 লাখ। তার মানে ডেবিট এবং ক্রেডিট আমার মিলে গেছে। কারণ আমরা তো এটাও জানি ভাই, এ সমান সমান এল প্লাস ওই। তো এখানে এ তিনটা যোগ করে কত হয়েছে? 2,10,000। আর ওই ওখানে কত আছে? 25,000 প্লাস হচ্ছে তোমার 1,85,000। তাহলে এই এই যোগ করে ওভারঅল কত হয়েছে? 2,10,000। তার মানে সম্পদ এবং দায় এবং মালিকানা সত্ত্ব আমরা তো এটা জানি যে এ সমান সমান এল প্লাস ওই। তাহলে সম্পদগুলোকে আমরা ডেবিট করে দিব, বছরের শুরুতে যা থাকে। দায় আমরা কি করে দিব? ক্রেডিট করে দিব। দায় আমরা কি করে দিব? ক্রেডিট করে দিব। তো বাকি যেটা থাকে সেটাই তো মূলধন, আমরা এটা জানি তো। যেমন ধরো এই যে এখান থেকে যদি আমি তোমাদের বুঝাই ভাই, এখান থেকে দেখো, এই যে 1,85,000 টাকা আছে নাই, এখানে কত আছে? 2,10,000। এখানে কত আছে? 2,10,000। তো ভাই 2,10,000-এর মধ্যে সম্পত্তির পাশে তোমার যদি দায় হয় 25,000, তাহলে বাকিটা তোমার কি হবে? মূলধন। তো বাকি হচ্ছে 1,85,000। এবার ছোট সংখ্যা দিয়ে তোমাদের এটা আমি একটু বুঝাচ্ছি। ছোট সংখ্যা দিয়ে বুঝাই। দেখো, যদি অ্যাসেট হয় 10 টাকা, দায় এবং ওনার সিকিউরিটি মিলেও তো 10 টাকাই হবে। তাহলে মনে করো তোমার দায় হচ্ছে 3 টাকা, তাহলে ওনার সিকিউরিটি কত হবে? 7 টাকা। তাহলে 10 টাকা সমান হচ্ছে 3 টাকা প্লাস 7 টাকা। আবার এটা যদি 7 টাকা হয় তাহলে এটা হবে 3 টাকা। সো এখানে বলাই আছে এই সম্পত্তি মিলে হচ্ছে 2,10,000। দায় বলা আছে তোমার কাছে কত? 25,000। তাহলে মূলধন কত হবে? অবশ্যই এই 2,10,000-এর সাথে মিলাইতে বাকি যেটা আছে সেটা। এটাই হচ্ছে তোমার প্রারম্ভিক জাবেদা। প্রারম্ভিক জাবেদা এভাবেই দিতে হয়। সবাই এটা মনোযোগ দিয়ে খেয়াল করবা। সম্পত্তিগুলো ডেবিট, দায়টা ক্রেডিট, বাকি যতটুকু থাকবে ওটাই হচ্ছে মূলধন। শেষ। ওকে, এবার আমরা খেয়াল করি লক্ষ্মী ভাই, পরবর্তীতে আমাদের কি বলছে? পরবর্তীতে আমাদের বলছে প্রয়োজনীয় সমন্বয় জাবেদা দিতে। তোমরা এই টার্মটার সাথে কিন্তু আসলে একটু নতুন। এই সমন্বয় জাবেদাগুলো আসলে কখন হয় জানো? যখন এভাবে প্রত্যেকটা ব্যয়ের মধ্যে কোনো কিছু অগ্রিম বা বকেয়া থাকে।
সমন্বয় জাবেদা সাধারণত 4টা লেনদেন থেকে হয়। সমন্বয় জাবেদা সবসময় সাধারণত কয়টা লেনদেন থেকে হয়? 4টা। এক হচ্ছে আয় বকেয়া, একটা হচ্ছে ব্যয় বকেয়া, আমি দুঃখিত, একটা হচ্ছে আয় বকেয়া, একটা হচ্ছে ব্যয় বকেয়া, একটা হচ্ছে আয় অগ্রিম, আর একটা হচ্ছে ব্যয় অগ্রিম। মানে হচ্ছে এই 4 ধরনের লেনদেন দ্বারা তোমার কি হবে? সমন্বয় জাবেদা হবে। তার মানে বকেয়া আয়, অগ্রিম আয়, বকেয়া ব্যয়, অগ্রিম ব্যয়, এই 4টার উপরে। তাহলে আমরা এখানে দেখি কোনগুলো দিয়ে সাধারণত আমরা সমন্বয় জাবেদা করব, ঠিক আছে? ওকে, তাহলে সমন্বয় জাবেদা আমরা যাই, দেখি কি অবস্থা। ওকে, তাহলে প্রথমে আমরা এখানে কি করছিলাম দেখো, আমরা এখানে লেনদেনে দেখলাম যে আমরা টোটাল কি করছে, টোটাল আমরা এখানে বিক্রয় কমিশন প্রদান করছি। কত প্রদান করছি বিক্রয় কমিশন? 65,000 টাকা। তার মধ্যে অগ্রিম ছিল কত? 15,000 টাকা। এই 15,000 টাকা আমার এই মাসের না, এটা পরবর্তী মাসের। দ্যাটস ওয়াই এটাকে আমার এখন সমন্বয় করতে হবে। এইটা হচ্ছে আমার একটা ব্যয় অগ্রিম, এটা হচ্ছে আমার একটা ব্যয় অগ্রিম। তাহলে কি হলো দেখো, কমিশন হিসাব ডেবিট, মানে অগ্রিম কমিশন হিসাব ডেবিট, অগ্রিম কমিশন হিসাব ডেবিট, অগ্রিম কমিশন হিসাব ডেবিট। এটা হচ্ছে একটা তোমার ব্যয় বৃদ্ধি, এটা হচ্ছে তোমার একটা সম্পদ বৃদ্ধি, অ্যাসেট বৃদ্ধি। এটা হচ্ছে তোমার একটা অ্যাসেট বৃদ্ধি, তার মানে এটা হচ্ছে ডেবিট। আর এই কমিশন হিসাব ক্রেডিট, কারণ কি বলো, এটা কেন ক্রেডিট হয়েছে? আচ্ছা, এইটা ক্রেডিট কারণ হচ্ছে কমিশন আমরা কি করছি, কমিশন আমরা কি করছি দেখো, কমিশন আমরা প্রদান করছি, কমিশন আমরা কি করছি, প্রদান করছি। তাহলে এইটা কি হয়েছে আমার কমিশন হিসাব যেহেতু ডেবিট, ওইটা হচ্ছে আমার একটা অগ্রিম কমিশন হিসাব ডেবিট, ওইটা হচ্ছে আমার একটা সম্পদ ছিল, ঠিক আছে? এবং এই যে কমিশন হিসাবটা ক্রেডিট হয়েছে কারণ কি, এই যে কমিশন হিসাবটা ক্রেডিট হয়েছে কারণ কি, এই কমিশন হিসাবটা ক্রেডিট হয়েছে কারণ হচ্ছে আমার একটা ব্যয় হ্রাস পাইছে। আর ব্যয় হ্রাস পাইলে তখন কি হয়, ব্যয় হ্রাস পাইলে তখন ওটা ক্রেডিট হয়, ব্যয় হ্রাস পাইলে তখন ওটা আমার ক্রেডিট হয়। কি হয়? ক্রেডিট হয়। এটা হচ্ছে ব্যয় হ্রাস, যেহেতু আমি এটা অগ্রিম দিয়ে রাখছিলাম। তার মানে যখন আমরা ব্যয় অগ্রিম করি তাহলে অগ্রিম কমিশন হিসাব ডেবিট সমন্বয় করলে আর কমিশন হিসাব ক্রেডিট। কত টাকা? 1500 টাকা, 15,000 টাকা। কারণ এই কমিশনটা আস্তে আস্তে এই অগ্রিম কমিশনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি কি তোমাদের সবাইকে বুঝতে পারছি? ওকে, এবার আসি ডিসেম্বর 31 তারিখে কি বলছে, সঞ্চয়পত্রের সুদ। সঞ্চয়পত্রের সুদ আমরা একটু দেখি, সঞ্চয়পত্রের সুদ এরা কি বলতে চাচ্ছে। সঞ্চয়পত্রের সুদ 9,000 টাকা অর্জিত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায় নাই। এই শব্দটা খুব চমৎকার, এটা অনেক সময় আসে, তোমরা খুব খেয়াল করে শোনো। অর্জিত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায় নাই। অর্জিত হওয়া মানে হচ্ছে তোমার আয়ের সময় হয়ে গেছে, আয় হয়ে গেছে, তার মানে যখন দেওয়ার কথা দেওয়ার টাইম হয়ে গেছে কিন্তু এখনো পাও নাই। তার মানে এই সঞ্চয়পত্রের সুদটা এখন যেমন তোমার একটা আয় তেমনি তোমার একটা সম্পদ। কারণ আমরা কিন্তু বলছি যে আয় বকেয়া আমাদের জন্য একটা সম্পদ। তাহলে এই যে আমি যদি বেতন পাওয়ার সময় হয়ে যায় কিন্তু আমাকে যদি বেতন না দেয়, তাহলে ওই বেতনটা তখন আমার সম্পদ হিসেবে জমা থাকলো আগের মাসের। পরের মাসেরটা যেটা আমার আস্তে আস্তে চলতেছে, এটা আমার ধারাবাহিকতা সহকারে চলতেছে। তাহলে এখানে এটার ডেবিট ক্রেডিট হবে। দেখো, এই যে সঞ্চয়পত্রের সুদ, এটা হচ্ছে আমার একটা আয়, তার মানে আয় বাড়ছে, আয় বাড়ছে, আয় বাড়লে কি হবে, আয় বাড়ছে, এটা হচ্ছে ক্রেডিট। আর এইটা আবার বকেয়া হয়ে গেছে যেহেতু এখন আমি পাই নাই, তার মানে বকেয়া, বকেয়া সঞ্চয়পত্রের সুদ হচ্ছে ক্রেডিট, বকেয়া সঞ্চয়পত্রের সুদ হচ্ছে ক্রেডিট। এই হচ্ছে তোমার জাবেদা। তাহলে আমরা চলো একটু দেখে আসি এটা জাবেদাটা কি লিখছে। ওকে, তাহলে এই যে সঞ্চয়পত্রের সুদ, এই সঞ্চয়পত্রের সুদ আসলে আমার জন্য কি, সঞ্চয়পত্রের সুদ হচ্ছে আমার জন্য একটা আয়। আর হচ্ছে প্রাপ্য যখন হয়ে যায়, মানে এটা যখন বকেয়া হয়ে যায় তখন এটা আমার জন্য হয়ে যায় একটা সম্পদ। কারণ কি, এটা আমরা ভালো করে জানি যে আয় বকেয়া, আয় বকেয়া আমার জন্য একটা সম্পদ, আয় বকেয়া আমার জন্য একটা সম্পদ, আয় বকেয়া আমার জন্য একটা সম্পদ। তাহলে প্রাপ্য হিসাবের যে সুদটা, মানে সঞ্চয়পত্রের সুদ যেটা প্রাপ্য হয়েছে, এটা হচ্ছে আমার আয় বাড়াইছে, দ্যাটস ওয়াই এটা ডেবিট। আর এটা আমার একটা আয় হয়ে গেছে, এটা আমার একটা সম্পদ বাড়াইছে, এই আয় হয়ে বকেয়া হয়ে এটা আমার একটা সম্পদ বাড়াইছে, তাহলে এটা হচ্ছে ডেবিট। আর সঞ্চয়পত্রের সুদ এটা হচ্ছে আমার একটা আয়, এটা হচ্ছে
ক্রেডিট, এটা হচ্ছে আমার ক্রেডিট, কারণ সঞ্চয়পত্রের সুদ আমার কি বাড়াইছে, আর বাড়াইছে। সো আমরা এটা বলতে পারলাম যে প্রাপ্য হিসাব, যেটা সঞ্চয়পত্রের সুদ প্রাপ্য হিসাব নামে এখানে লেখা আছে, সেটা আমার অ্যাসেট বাড়াইছে, এর জন্য ডেবিট, আর সঞ্চয়পত্রের সুদ আমার আয় বাড়াইছে, এর জন্য ক্রেডিট, কারণ আয় বকেয়া হলে ওটা আমার সম্পদ বাড়ায়। ঠিক আছে, তাহলে আমরা এর পরেরটা দেখি। এর পরেরটা হচ্ছে একটা এন্ট্রি, যেটা হচ্ছে আমাদের অবচয় হিসাব। তো অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, এটা একটা কমন, এটা একদম মাথায় ধরে নিবা। অবচয় হইলে আমার ব্যয় হয়, অবচয় হইলে আমার ব্যয় হয়। আসলে এই অবচয়টা কি, যখন আমরা সম্পত্তি ক্রয় করে ওটা খরচ করতে করতে, ব্যবহার করতে করতে কোনো ক্ষতি করে ফেলে খরচ করে বলবি, সেটা হচ্ছে অবচয়। অবচয় হইলে আমার একটা ব্যয় হয়, তার মানে এটা হচ্ছে ডেবিট। আর এই অবচয়গুলাই আমরা আবার জমায়ে রাখি, পরবর্তী যেন আমরা একটা সম্পত্তিটা কিনতে পারি, পরবর্তীতে যেন আমরা আবার এই সম্পত্তিটা কিনতে পারি, তার জন্য। তাহলে পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট আর অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। আর কোন সম্পত্তির, সেটা হচ্ছে তুমি পাশে লিখে দিবা। তার মানে অবচয় আমার একটা ব্যয় বাড়াইছে ডেবিট, অবচয় আমার একটা ব্যয় বাড়াইছে ডেবিট, আর পুঞ্জীভূত অবচয় এটা হচ্ছে আমার একটা তহবিল বা একটা আমার সম্পত্তি, মানে কি বলা হয় এটাকে, তহবিল বাড়াইছে বা একটা দায় বাড়াইছে, সঞ্চিতি বাড়াইছে, সঞ্চিতি করে আমি মুনাফাটা রেখে দিচ্ছি, এটা আমি দায়বদ্ধ, এর জন্য ক্রেডিট। সহজভাবে যদি এটা তোমাদের মনে রাখার জন্য সবসময় বলি, অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। কারণ কি, অবচয় খরচ বাড়ায় ডেবিট, পুঞ্জীভূত অবচয় হচ্ছে দায় বাড়ায় বা তহবিল বাড়ায় বা সঞ্চিতি বাড়ায়, তাই ক্রেডিট। ওকে, তাহলে এই যে এখানে দেখো পরবর্তী লেনদেন কি ছিল আমাদের, বেতন বকেয়া এবং বকেয়া বেতন, এটা বলা আছে। তো চলো আমরা একটু লেনদেনটা আগে দেখে আসি যে ওখানে কি প্রবলেমটা ছিল। দেখো আমরা টোটাল হচ্ছে 35,000 টাকার কি করছি, 35,000 টাকার আমরা হচ্ছে বেতন দিছি, তারপরও 7,000 টাকা বেতন বকেয়া রয়েছে। তো বেতন বকেয়া হইলে কি হয়, বেতন যেটা বকেয়া হয়েছে এটা আমার জন্য এখন কি, এটা আমার জন্য একটা দায়। বেতন বকেয়া হইলে এটা আমার জন্য কি, এটা আমার জন্য একটা দায়। কেন ভাই, ব্যয় বকেয়া সবসময় তোমার জন্য দায় হয়ে যায়। যে খরচটা তুমি করো নাই, করার কথা ছিল, করার সময় হয়েছে কিন্তু তুমি দাও নাই, সেটা হচ্ছে তোমার জন্য একটা দায়। তাহলে কি হয়, দেখো তো এই ঘটনা দ্বারা কি হয়েছে, তোমার একদিকে একটা ব্যয় যেমন বাড়ছে, তোমার একদিকে কি বাড়ছে, ব্যয় বাড়ছে। কেমনে বাড়ছে ব্যয়, এই যেটা বেতন দেওয়ার সময় হয়ে গেছিল তুমি দাও নাই, তার মানে এখানে একটা এক্সপেন্স বাড়ছে, এটা তোমার জন্য ডেবিট। এবং তারপরে কি হয়েছে, বকেয়া বেতন, কারণ কি, এটা তোমার দেওয়ার সময় হয়ে গেছিল তুমি দাও নাই, সো এইটা তোমার একটা দায় বাড়াইছে। তার মানে একবার তোমার যেমন ব্যয় বাড়ছে, সাথে সাথে তোমার একবার দায়ও বাড়ছে, একবার তোমার যেমন ব্যয় বাড়ছে সাথে সাথে তোমার দায়ও বাড়ছে। আরেকবার রিমাইন্ডার দিই, আয় বকেয়া হইলে যেমন তোমার সম্পদ বাড়ে, ব্যয় বকেয়া হইলে তোমার দায় বাড়ে। তাহলে আয় বকেয়া হইলে আমরা কি লিখছিলাম, দেখো তো, এই যে প্রাপ্য সঞ্চয়পত্রের সুদ, এটা সম্পদ ছিল, আর সঞ্চয়পত্রের সুদ এটা আয় ছিল, ডান। আর এই ব্যয়ের ক্ষেত্রে তোমার কি হয়, ব্যয়ের ক্ষেত্রে হবে এখানে তোমার যেহেতু ব্যয় প্রথমে বাড়ছে, বেতন হিসাব এটা হচ্ছে এক্সপেন্স, বেতন হিসাব ডেবিট 7,000 টাকা, আর বকেয়া বেতন হিসাব এটা হচ্ছে তোমার দায়, বকেয়া বেতন হিসাব এটা তোমার দায় মানে লায়াবিলিটি, বকেয়া বেতন হিসাব তোমার দায় মানে লায়াবিলিটি, তার মানে লায়াবিলিটি বাড়ছে, এর জন্য ক্রেডিট। এই হচ্ছে আমাদের সমন্বয়ের জাবেদা। সাধারণত আয় ব্যয় অগ্রিম বকেয়া এগুলো নিয়েই সমন্বয় জাবেদা হয়, তারপরেও কিছু ডিফারেন্ট এন্ট্রি থাকে, যেমন হচ্ছে এই অবচয় টাইপের। ওকে, এবার আমরা শুরু করব এটার যে 3 নাম্বার কোশ্চেন আছে সেটা। 3 নাম্বার কোশ্চেনটা কি আছে একটু সবাই মনোযোগ দিয়ে দেখো। সমাপনী জাবেদা তৈরি করতে বলছে। সমাপনী জাবেদা মানে হচ্ছে সহজ কথা হিসাব বন্ধ করার জাবেদা। সমাপনী জাবেদা মানে হচ্ছে হিসাব বন্ধ করার জাবেদা। এখন তোমাদের কাছে আমি দেখাচ্ছি যে সমাপনী জাবেদা আসলে কি কি করা যায়। সমাপনী জাবেদা করা যায় সাধারণত, সমাপনী জাবেদা হয় সাধারণত 5টা হিসাবের। সমাপনী জাবেদা হয় সাধারণত 5টা হিসাবের, আয় ব্যয়, এরপর হচ্ছে তোমার কি আছে হচ্ছে উত্তোলন, আয় ব্যয় এবং উত্তোলন। তো এরপরে আয় বকেয়া ব্যয় বকেয়া এভাবে যেটাই বলো এগুলো সবই হচ্ছে তোমার সমাপনী জাবেদা হয়। ঠিক আছে, তো সমাপনী জাবেদা দ্বারা আমরা এবার কি করব, আমরা এগুলো বন্ধ করে দিব, মানে হিসাবগুলো বন্ধ করে দিব। দেখো মুনাফা বন্ধ করা যায়,
ক্ষতি লাভ যেটা আছে এটা বন্ধ করা যায়। সো আমরা এটা ভালো করেই জানি, সমাপনী জাবেদা সাধারণত বন্ধ করে হচ্ছে আয় ব্যয়গুলা, এরপর মুনাফা বা ক্ষতি হলে বন্ধ করে, আর উত্তোলন বা মূলধনের ওদিক থেকে একটা বন্ধ করে। ঠিক আছে, সো এটার একটা লিস্ট আমি তোমাদের দিয়ে দিব ইনশাল্লাহ। বাট আমরা তার আগে এটা একটু শুরু করি। দেখো সমাপনী জাবেদা, তাহলে আমরা এখানে কি বন্ধ করব? এখানে প্রথমে আমরা বন্ধ করব কি কি? প্রথমে বন্ধ করব হচ্ছে আয়, তারপরে বন্ধ করব হচ্ছে আমাদের ব্যয়সমূহ। তাহলে আমাদের এই যে আমাদের জাবেদা যেটা ছিল, দেখো আমাদের এখানে জাবেদা যেটা ছিল, এখানে জাবেদার মধ্যে আমাদের কি হয়েছিল ভাই? জাবেদার মধ্যে আমাদের কি হয়েছিল? এখানে কি কি ছিল? এখানে আয় ছিল একটা, এই দেখো একটা আয় ছিল আমার এখানে, সেটা হচ্ছে সঞ্চয়পত্রের সুদ। সঞ্চয়পত্রের সুদ আয় ছিল একটা, আর ব্যয় ছিল আমার কমিশন, ব্যয় ছিল বেতন, ব্যয় ছিল অবচয়, এই তিনটা ছিল আমার ব্যয়। তাহলে এবার আমরা আয়ও বন্ধ করব, ব্যয়ও বন্ধ করব, আয়ও বন্ধ করব, ব্যয়ও বন্ধ করব। ঠিক আছে, সো একটা কথা মনোযোগ দিয়ে শোনো ভাই, সেটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ে বন্ধ করা মানে কোনো কিছুকে ডিরেক্ট ক্রস করে দেওয়া যায় না, বাদ দিয়ে দেওয়া যায় না। অ্যাকাউন্টিংয়ে কখনো কোনো কিছু বন্ধ করা মানে ডিরেক্ট কোনো কিছুকে বাদ দিয়ে দেওয়া যায় না বা ক্রস করে দেওয়া যায় না। ঠিক আছে, অ্যাকাউন্টিংয়ে কি করতে হয়? অ্যাকাউন্টিংয়ে বন্ধ করতে হলে বা কমাইতে হলে কোনো কিছু ডেবিটটাকে ক্রেডিট করতে হয়, ক্রেডিটটাকে ডেবিট করতে হয়, এটা হচ্ছে রুলস। তুমি কোনো কিছু ডিরেক্ট মাইনাস করে দিতে পারবা না। তাহলে আমরা আয় হিসাবটা বন্ধ করব। তাহলে আয় সাধারণত কি হয়? আয় হিসাব সাধারণত হয় ক্রেডিট। তাহলে বন্ধ করতে হলে এখানে কি করতে হবে? ডেবিট। বন্ধ করতে হলে এখানে কি করতে হবে? বন্ধ করতে হলে এখানে ডেবিট করতে হবে। বন্ধ করতে হলে এখানে ডেবিট করতে হবে। আর এইটার অপোজিট নাম আসবে আয় বিবরণী অথবা আয় সারাংশ, তুমি যেটাই লেখো একই কথা, আয় বিবরণী অথবা আয় সারাংশ। সারাংশ এইটা হচ্ছে তুমি লিখে দিবা, আয় বিবরণী অথবা আয় সারাংশ ক্রেডিট। তার মানে আমি তোমাকে বুঝাচ্ছি, এটা আবার একটু মনোযোগ দিয়ে শোনো। যে হিসাবটা বন্ধ করতেছ ওইটা যদি ক্রেডিট হয় নর্মালি, তাহলে বন্ধ করলে হবে কি? ডেবিট। আর অপোজিটে নামে বসবে আয় বিবরণী বা আয় সারাংশ ক্রেডিট, টাকা যেটা আছে সেটা সেম। এবার আমরা বন্ধ করব ব্যয়। তাহলে ব্যয়গুলো আমাদের জন্য কি হয়? সবসময় ডেবিট না? ব্যয়গুলো ডেবিট হয়, বন্ধ করতে হলে তাহলে প্রত্যেকটা ব্যয় কি হবে? এখানে ক্রেডিট। আর সব মিলে, সব মিলে, এই যে সব মিলে আমার এখানে আয় বিবরণী হবে ডেবিট। তার মানে বন্ধ করতে গেলে বা সমাপনী দাখিলা করার সবচেয়ে সহজ পদ্ধতি, যে হিসাব আমি বন্ধ করতেছি ওইটা যদি কি থাকে, ওইটা যদি ক্রেডিট হয় নর্মালি করতে হবে ডেবিট, আর অপোজিটে আয় বিবরণী হবে ক্রেডিট। আর ওইটা যদি হয় ডেবিট তাহলে কি করতে হবে? ওইটাকে লিখতে হবে ক্রেডিট, আর সব মিলে আয় বিবরণী হবে ডেবিট। এই হচ্ছে তোমার বন্ধ করার সূত্র। ওকে, তাহলে আমি বিশ্বাস করি তোমরা হচ্ছে এই সমাপনী জাবেদা এবং সাথে হচ্ছে তোমরা সমন্বয় জাবেদা এবং প্রথম হচ্ছে প্রারম্ভিক মূলধন জাবেদা কিভাবে করে এটা তোমরা ভালো করে বুঝতে পারছো। সো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, বারবার দেখে দেখে এই অঙ্কগুলো করবা। যদি কখনো এভাবে ডিফারেন্সিয়েট অঙ্ক আসে পরীক্ষা হলে হয়তো অনেকেই নার্ভাস হয়ে যাবে, বাট নার্ভাস হবো না ভাই, এগুলো ভালো করে প্র্যাকটিস করলে অন্য অঙ্কের চেয়ে আরও অনেক ইজি। আমার বিশ্বাস আমি তোমাদের প্রত্যেকটা জিনিস প্রপারলি বুঝাতে পারছি। তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তী অঙ্কের সাথে তোমাদের আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।